হ্যালো সবাইকে। তো যারা এখন পর্যন্ত প্রজেক্ট লিস্ট শুরু করছেন তারা হয়তো খেয়াল করছেন যে যখন ওয়ার্ড ফাইল আপনারা জেনারেট করেন কিংবা আউটপুট জেনারেট করেন তখন সেখানে কিছু কথা থাকে বা কোডের মতো দেখা যায়। সেই কোডটা হচ্ছে আসলে স্পেসেস সিনট্যাক্স বা স্পেসেস কোড, যাই বলা হোক। এই স্পেসেস কোডটা আসলে চাইলে আমরা লিখতে পারি, অথবা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ক্লিক বিভিন্ন অপশনে ক্লিক করে যে আমরা কাজগুলো করি সেই কাজগুলো করার সময় এসপিএসএস এ বিহাইন্ডে এই কোডগুলো জেনারেট হয়ে যায়। তো আমাদের হচ্ছে আলাদা করে কোড লেখা প্রয়োজন হয় না। বাট যদি কখনো দেখা যায় যে আমাদের কোড প্রয়োজন হলো কিংবা সেগুলো হচ্ছে কোনো কারণে এডিট করার প্রয়োজন হলো, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কোডগুলো দেখতে পারবো বা নতুন করে কোড লিখতে পারবো। তো কোড কিভাবে লেখা যায় সেটা হচ্ছে আজকে আমরা দেখবো শুরুতে। তারপর দেখবো হচ্ছে স্পেসেস জার্নাল। তো জার্নালের কনসেপ্টটা হচ্ছে যে আমরা একদম ইনস্টলেশনের শুরু থেকে একদম রাইট দিস মোমেন্ট আমরা যত ধরনের কমান্ড দিব বা কাজ করব সবকিছুর একটা রেকর্ড এই স্পেসেস জার্নালে থেকে যায়। এবং জার্নালের লোকেশনটা এখানে দেখা যাচ্ছে, এই যে জার্নাল ফাইল। তো জার্নালের এই যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে অপশনসে গেলে পাওয়া যায়। তো সেখানে এই সেকেন্ড যে পার্টটা সেখানে দেখা যাচ্ছে সেশন জার্নাল। তো যেখানে এইটা টিকমার্ক দেওয়া থাকে রেকর্ড সিনট্যাক্স ইন জার্নাল। এটা যদি অ্যাপেন্ড দেওয়া থাকে তাহলে হচ্ছে এক্সিস্টিং যে ফাইলটা থাকে সেখানে অ্যাপেন্ড হতে থাকে একটার পর একটা কমান্ড। আর যদি আমরা ওভাররাইট দেই তাহলে লাস্ট সেশনেরটাই শুধু থাকবে, এর আগে সবকিছু ডিলিট হয়ে যাবে। তো জার্নালের বিষয় হচ্ছে জাস্ট এটা একটা নোটবুকের মতো, যে আমরা ক্লাসে যাচ্ছি, ক্লাসে কিছু একটা পড়া শিখতেছি এবং ক্লাসের লেকচার দেখতেছি, সেটা আমরা খাতায় লিখতেছি আর ৪-৫ দিন পর ভুলে যাচ্ছি, বাট জিনিসটা কিন্তু খাতায় থেকে যাচ্ছে। এটা হচ্ছে সেই জার্নালের কাজ মেইনলি। তারপর সার্চ জার্নাল কিভাবে ওপেন করতে হয় সেটা দেখবো। দেন কিভাবে আসলে এই জার্নাল মানে হচ্ছে সিনট্যাক্সে আসলে কিভাবে পাইথনের কোড লেখা যায় সেটা দেখবো। যদিও ভয় পাওয়ার কিছু নেই, কোডিং দরকার নেই আমাদের, বাট জেনে রাখার জন্য আমরা এই জিনিসটা দেখবো। তারপরে হচ্ছে মেইনলি আজকে আমরা যে ক্লাসটা, সেটা হচ্ছে গ্রাফস নিয়ে, বিভিন্ন ধরনের গ্রাফস কিভাবে ক্রিয়েট করা যায় সেটা নিয়ে। তো গ্রাফস কিভাবে তৈরি করা হয় সেই জায়গাটা দেখবো এরপর। তারপর হচ্ছে কিছু গ্রাফ সম্পর্কে একটা আইডিয়া নিব যে কোন গ্রাফ মানে কি, কিভাবে তৈরি করতে হয়। তো এইভাবে হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ হবে। মানে আজকের মেইন হচ্ছে যে সিনট্যাক্স এবং গ্রাফস। তো সিনট্যাক্স এবং গ্রাফসের আজকের প্রথম টপিকটা হচ্ছে স্পেসেস সিনট্যাক্স। তো চলুন আমরা ফাইলে চলে যাই। তো সিনট্যাক্সটা দেখার জন্য আহ, প্রথমে আমি একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করি, ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল, যেটা এতদিন ধরে আমরা করে আসছি সেম কাজটাই। তো মনে করি আমরা চাচ্ছি এই কিউ ওয়ান যে কোয়েশ্চেনটা ছিল, কিউ ওয়ান অর্থাৎ কিউ ওয়ানে কি আছে, ভেরিয়েবল ভিউতে গিয়ে দেখি কিউ ওয়ান হচ্ছে জেন্ডার, যেটা লেভেলটা হচ্ছে জেন্ডার। পরেরগুলো হচ্ছে যেমন কিউ টু হচ্ছে অ্যাপ্রক্সিমেট জিপিএ এরকম। তো আমরা কিউ ওয়ান যেটা, সেটার ফ্রিকোয়েন্সি টেবিল জেনারেট করব। সেজন্য হচ্ছে অ্যানালাইজে যাচ্ছি, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে ফ্রিকোয়েন্সিস, দেন আমরা এই জেন্ডারটাকে সিলেক্ট করতেছি। এবার আমরা নর্মালি কি করি, এখানে আমরা ওকেতে ক্লিক করি। বাট আমরা যদি ওকেতে ক্লিক না করে পাশে দেখেন আরো কয়টা বাটন আছে, তার মধ্যে একটা হচ্ছে পেস্ট। এই পেস্টে ক্লিক করলেই আসলে একটা নতুন উইন্ডো আমাদের সামনে আসবে যেখানে সিনটেক্সটা দেখা যাবে। তো পেস্টে ক্লিক করতেছি আমি। এখন আমি আর ওকেতে ক্লিক করতেছি না, পেস্টে ক্লিক করতেছি। সো পেস্ট পেস্ট ক্লিক করলে এখন আমার সামনে এসপিএসএস এর নতুন একটা উইন্ডো আসবে যেটার নাম হচ্ছে এসপিএসএস সিনটেক্স এডিটর। এখানে চাইলে এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের কোড, যে প্রথম লাইনটাতে কি লেখা আছে, ডাটাসেট অ্যাক্টিভেট ডাটাসেট ওয়ান, মানে এটা হচ্ছে আমার ডাটাসেটের নামটা। দেন ফ্রিকোয়েন্সিস কোন ভেরিয়েবলের জন্য, ভেরিয়েবলস হচ্ছে কিউ ওয়ান। দেন অর্ডার করবো কিনা অ্যানালাইসিস, হ্যাঁ অর্ডার করবে। এটাই হচ্ছে মেইনলি কোডটা। এবং চাইলে এখানে কিউ ওয়ান এর পাশাপাশি আরো কয়েকটা ভেরিয়েবল দেওয়া যাবে। যেমন কিউ ওয়ান এর বদলে যদি আমি, সরি, কিউ ওয়ান এর পাশাপাশি যদি আমি কিউ সিক্স দেই, কারণ কিউ সিক্সে কি আছে, কিউ সিক্সে আছে হচ্ছে হাউ উড ইউ অ্যাসেস দ্য প্রেজেন্ট স্টেট অফ জব মার্কেট ফর ইউর ইন্টেন্ডেড মেজর। তার মানে এখানে রেসপন্স কি কি আছে, টেরেবল, নট দ্যাট গুড, নিউট্রাল, গুড, এক্সেলেন্ট। তো এরকম কিছু রেসপন্সেস আছে।
তার মানে আমাদের যে ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করব সেখানে 5টা রেসপন্স থাকবে এবং প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি দেখা যাবে। তো সেটার জন্য আমি আবার সিনট্যাক্সে চলে যাই। এখানে গিয়ে জাস্ট Q1 এর জায়গায় কিউ কত ছিল যেন, Q6। ওকে, তো Q1 এর পরে হচ্ছে Q6 লিখে দিচ্ছি। তো এটা যদি আমি রান দিতে চাই এইটুক কোড, তাহলে যে এটা সিলেক্ট করতে হবে সবটা, বা সিলেক্ট না করেও জাস্ট এখানে যদি প্লে দেন, প্লে বাটনটা যেটা আছে এখানে মাউসটাকে নিয়ে রাখলে দেখাবে যে রান সিলেকশন। তো যদি সবটা সিলেক্ট করি এবং এই প্লে বাটনটায় ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আউটপুট যে ভিউয়ারটা সেটা আসবে এবং সেখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিলগুলো দেখা যাবে, যে এটা হচ্ছে জেন্ডারের ফ্রিকোয়েন্সি টেবিল, এটা হচ্ছে পরবর্তীতে যেটা ছিল Q6, সেই Q6 এর ফ্রিকোয়েন্সি টেবিল। তো এই সিনট্যাক্সের বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এমন কেউ আছেন যেটা যে সিনট্যাক্স মানে কি বুঝেন নাই, বা সিনট্যাক্স দিয়ে আসলে কিভাবে কাজ করে বুঝেন নাই? সিনট্যাক্সটা আরেকবার দেখান। আচ্ছা, সিনট্যাক্সটা আরেকবার দেখাই। তো কথা হচ্ছে সিনট্যাক্সটাতে আমি কিভাবে গেলাম সেটাই প্রথমে দেখাই আরেকবার। আমি ডাটা সেটে যাই, সেখান থেকে আমি যাচ্ছিলাম যে ফ্রিকোয়েন্সির সিনট্যাক্সটা আমি দেখব, যে ফ্রিকোয়েন্সিটা আসছে বিহাইন্ডে কি কোডটা ছিল। সেটার জন্য আমি অ্যানালাইসিসে যাচ্ছি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিস। তো আমি জেন্ডার সিলেক্ট করে দিয়েছিলাম, মানে আমি প্রথমে মনে করছিলাম যে আমার আসলে শুধু জেন্ডারের ফ্রিকোয়েন্সি টেবিলটা দরকার। সেজন্য হচ্ছে আমি ওকেতে দিতে পারতাম, বাট আমি দিছি পেস্টে। পেস্ট যে বাটনটা, এটাতে ক্লিক করলে স্পেসের সিনট্যাক্স চলে আসবে। তো পেস্টে ক্লিক করি, ক্লিক করলে এই যে এখন নতুন একটা উইন্ডো আসবে। এখানে দেখা যাচ্ছে যে সিনট্যাক্স 2, বিকজ আমি একটু আগে একটা ওপেন করছিলাম, তো সেটার জন্য হচ্ছে এটা আসছে। আর একটু আগে এখানে অ্যাক্টিভেট ডেটা সেট যেটা ছিল সেটা এখন নাই, বিকজ প্রথমবার রান করাতে অ্যাক্টিভেট ডেটা সেটটা চলে আসছে। বাট আপনার যদি SPSS এ মাল্টিপল ডাটা সেট ওপেন থাকে, তখন কিন্তু এইখানে এই যে পাশে দেখেন অ্যাক্টিভ ডাটা সেট 1 লেখা আছে। আমার যদি আরো কয়েকটা থাকতো এখানে অন্য ফাইলগুলো লেখা থাকতো। তো ওইটা আপাতত আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয়টা হচ্ছে এই কোডটা। এটা কিন্তু হচ্ছে একটা কোড যেটা মেইনলি SPSS এ আমরা যে এখানে ক্লিক করে যেগুলো আনছি, সেটা আসলে মেইনলি বিহাইন্ডে এই কাজটাই করছে। ঠিক আছে? মানে হচ্ছে যদি SPSS এ আগের একদম শুরুর দিকের ভার্সনগুলোর কথা যদি চিন্তা করি, তখন কিন্তু আসলে এরকম ছিল না। এগুলো খুব একটা ইউজফুল ছিল না। তখন হচ্ছে এই কোড দিয়েই কাজ চালাইতে হইতো। বাট এখন হচ্ছে যে এই সুযোগগুলো আসছে, তো এখন আর এগুলো খুব একটা ইউজ করে না মানুষ। বাট যখন হচ্ছে আপনি আ এই রিপোর্ট করবেন, মানে আপনার আউটপুটগুলো রিপোর্ট করবেন, হয়তো আপনার থিসিসের সুপারভাইজার যিনি, তিনি বলবেন যে তোমার কোডগুলোও দিতে হবে। তখন হচ্ছে আপনি আপনার জার্নালে গিয়ে কিংবা আপনি যখন কাজ করতেছেন তখন হচ্ছে এই কোডগুলো কপি করে নিয়ে দিতে হবে। তো পুরাটাই দেখাবো আস্তে আস্তে। আমি এইটুকু আপাতত কেটে দিই, আমি দেখাই জিনিসটা আরেকবার দেখাই অন্যভাবে। এই যে এখন আউটপুটে চলে আসি, সরি এটাও কেটে দিই, একদম নতুন করে আরেকবার দেখাই। এখন মনে করেন আমি সিনট্যাক্সটা অন্যভাবে দেখবো। আমি চাচ্ছি যে আমি ভুলে ভালে মনে করলাম যে আমি সিনট্যাক্সে ক্লিক, পেস্টে ক্লিক করি নাই, এই যে জেন্ডার সিলেক্ট করার পর পেস্টে ক্লিক না করে ওকে দিয়ে দিছি, অথবা আমি 6টাও সিলেক্ট করি, কোয়েশ্চেন 6 কোনটা ছিল, এটা কোয়েশ্চেন 6। তো কোয়েশ্চেন 6টাকে নিয়ে আসি এবং আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলে আমার সরাসরি আউটপুটে ফ্রিকোয়েন্সি টেবিলটা দেখাবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। তো এখন কথা হচ্ছে আমার সিনট্যাক্সটা কোথায়? সিনট্যাক্সটা হচ্ছে এই যে উপরে, এই যে সবার উপরে। এখানে ফ্রিকোয়েন্সিজ, দেন ভেরিয়েবলস কোনগুলা, Q1, Q2, সরি Q6, দেন হচ্ছে অর্ডার অ্যানালাইসিস। এটা ছিল হচ্ছে এই, মানে এই লাইনটাই হচ্ছে, এই দুইটা লাইনই হচ্ছে এই ফ্রিকোয়েন্সি টেবিল আর এই ফ্রিকোয়েন্সি টেবিল, এই দুইটার জন্য কোড। তো আপনি যদি এটা কপি করে রেখে দেন, তো পরবর্তীতে আবার এই যে এরকম অ্যানালাইজে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গিয়ে ফ্রিকোয়েন্সিজ করা লাগবে না। তো এখন কথা হচ্ছে ওইটা আপনি কিভাবে রান দিবেন, ওই কোডটা আপনি কিভাবে রান দিবেন সেটার জন্য, এটা ধরেন কপি করলাম। কপি করতে হইলে ডাবল ডাবল ক্লিক করতে হবে, সরি, কপি করার জন্য ডাবল ক্লিক করতে হবে, দেন হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে। তো তখন এখান থেকে এইভাবে কপি করতে হবে। তো কপি করা হয়ে গেছে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি। তো এবার সিনট্যাক্সটা একটা, মানে একটা সিনট্যাক্স ফাইল ওপেন করব, যে ফাইলটাতে হচ্ছে আমরা কোড লিখতে পারবো। সেটার জন্য ফাইলে যাচ্ছি, দেন নিউ, দেন এখানে সিনট্যাক্স অপশন আসছে কিন্তু। তো আপনি সিলেক্ট সিনট্যাক্সে ক্লিক করতেছি, তখন হচ্ছে আমার
একটা ব্ল্যাঙ্ক সিনট্যাক্স এডিটর উইন্ডো চলে আসবে। তো এখানে যদি আমি পেস্ট করে দিই, একটু আগে যেটা কপি করলাম সেটা পেস্ট, তাহলে যে এইটা হচ্ছে আমার সেই কোডটা। তো Q6 এর পাশাপাশি যদি আমি এখন Q7 লিখি, তাহলে তিনটা ফ্রিকোয়েন্সি টেবিল দেখাবে। একটা হচ্ছে Q1 এর জন্য, একটা Q6 এর জন্য এবং একটা Q7 এর জন্য। আর আমার ডেটা সেট কোনটা এই এই ভেরিয়েবল তিনটার জন্য, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে রাখতে হবে যে কোন ডেটা সেটটা আমার অ্যাক্টিভেট করতে হবে, সেটা এখানে লিখে দিতে হবে। তো আমাদের ডেটা সেটের নাম যেহেতু ডেটা সেট 1 ছিল, আমি একটু গিয়ে দেখাই। এই যে আমাদের ডাটা সেটের নাম কিন্তু ডাটা 1.sap। প্রথমে হচ্ছে আমি করছিলাম, অ্যাসাইন করা হয়েছিল, তো সেজন্য এটার নাম ডাটা সেট 1 আসছে। যাই হোক, তো এটা এখন রান দিতে হবে। তো সিলেক্ট করে রান সিলেকশন, এই বাটনটায় ক্লিক করতে হবে। রান দিই, দেখি কতগুলো ফ্রিকোয়েন্সি টেবিল আসছে। একটা, দুইটা এবং তিনটা। এইটা হচ্ছে নতুন যেটা আমি অ্যাড করে দিলাম লাস্টে। আর কোড কোথায়? কোড হচ্ছে এই যেটা। ক্লিয়ার? সিনট্যাক্সের বিষয়টা ক্লিয়ার? কার প্রশ্ন থাকলে এখন বলেন। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আমি তো এখান থেকে কপি করে নিয়ে তারপরে এই ফাইলে গিয়ে নিউ গিয়ে তারপর সিনট্যাক্সে গেলাম। এরকম করার চাইতে আরেকটা ওয়ে ছিল, সেটা হচ্ছে উইন্ডো থেকে যাওয়া। অর্থাৎ আমার আউটপুটে এখন যা যা আছে সবকিছুর কোডটা কিন্তু একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে এই উইন্ডোতে গেলে পাবো। তো উইন্ডো, সেখানে দেখেন একটা অপশন আছে, গো টু ডেজিগনেটেড সিনট্যাক্স উইন্ডো। এখানে ক্লিক করলে সিনট্যাক্স উইন্ডোতে নিয়ে যাবে, যেখানে এগুলো সব কোড আছে। তো আমি এখানে ক্লিক করি, এই যে মাত্র যেটা রান দিছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আরেকটা অ্যানালাইসিস করি, তো সেটার আউটপুটটা আমি নিয়ে আসবো এখানে। এই আউটপুটটাও কেটে দিচ্ছি, শুধু ডাটা সেটটা এখন আমার অ্যাক্টিভ আছে। এই যে শুধু ডাটা সেট। তো ডাটা সেটটাতে আসি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি করা যায়, একটা ক্রস টেবিল তৈরি করি Q6 এবং Q1 এর মধ্যে। তো সেটার জন্য কি করতে হবে, অ্যানালাইজ, দেন টেবিলস, সরি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে হচ্ছে ক্রস টেপসে ক্লিক করি। দেন আমি জেন্ডারটাকে রাখি কলামে আর এটাকে রাখি রোতে। দেন বাদ বাকি যা যেরকম ছিল সেরকমই থাক, আমি ওকে দিচ্ছি। ওকে দিলে এই যে ভিউয়ার উইন্ডোতে এখানে হচ্ছে জাস্ট কিছু ডিটেলস, আর এই যে এখানে আমার ক্রস টেবিলটা দেখাচ্ছে যে এই কোয়েশ্চেনের অ্যান্সার মেল কিরকম দিছে, ফিমেল কিরকম দিছে, তো সেই ডিটেলসটা এখন দেখা যাচ্ছে। তো এখন যদি আমি এই যে টেবিলটা ছিল, এই টেবিলের কোডটা আরেকবার চেঞ্জ করতে চাই, এবার রান করতে চাই, তো সেটার একটা ওয়ে কি ছিল এইমাত্র দেখাইলাম, যে এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে ফাইলে গিয়ে দেন নিউতে ক্লিক করে সিনট্যাক্সে গিয়ে সেই সিনট্যাক্সে পেস্ট করে দেন রান দেওয়া। তো মোটামুটি একটু ঝামেলার। তো সেটা না করে আমি জাস্ট উইন্ডোতে যেতে পারি, সেখান থেকে গো টু ডেজিগনেটেড সিনট্যাক্স উইন্ডো, এটা করলে এই যে সিনট্যাক্স উইন্ডো চলে আসবে। সেখানে যদি আপনি জাস্ট পেস্ট করে দেন, কাজটা হয়ে যাবে। তো নিউ করে ওপেন করা, ঝামেলা করার কোনো দরকার নেই। বাট সবার প্রথমেই দেখাইছিলাম সবচেয়ে ইজি ওয়েটা কি ছিল, যে আমার সরাসরি আউটপুট না দেখে আমি কোডটা দেখলাম, দেন সেখান থেকে রান দিলাম। ওইটা ছিল সবচেয়ে ইজিয়ার ওয়ে। তো সেটা আরেকবার দেখাই, রিকল করি রিসেন্ট ট্যাবস, ক্রস ট্যাবস। এখন আমি ওকে দিছিলাম, সো ওকে না দিয়ে যদি পেস্ট দেই, তাহলে সিনট্যাক্স উইন্ডো ওপেন হবে যেখানে কোডটা থাকবে। এটা হচ্ছে ক্রস টেবুলেশনের কোড। তো ক্রস ট্যাবস হচ্ছে শুরুতে লেখে ক্রস ট্যাবস, দেন টেবিলস, দেন কোনটা দ্বারা কোনটা, মানে Q6 হচ্ছে রোতে থাকবে, রো বাই কলাম, Q1 হচ্ছে কলামে থাকবে। দেন এগুলো হচ্ছে জাস্ট আমি কি চাচ্ছি সেগুলোর জন্য এক একটা, মানে এখানে হয়তো এ ভ্যালু থাকবে, অন্য কিছু থাকবে, তো এটা ডিপেন্ড করতেছে আপনি কি চাচ্ছেন সেটার উপর। সিনট্যাক্স সাধারণত মুখস্থ করার প্রয়োজন হয় না, বাট যদি কখনো দরকার হয় সেক্ষেত্রে হালকা গুগল করলে চলে আসে। আর এমনিতে তো হচ্ছে আমরা এখানে অ্যানালাইজে ক্লিক করার মাধ্যমে সব পেয়ে যাচ্ছি, সেখানে যদি পেস্টে দেই কোনটার জন্য কি কোড বা কি লাইন থাকবে সেটা এখানে দেখাবে। তো এটা যদি এখন রান দেই, রান দিলে এই যে নতুন একটা আউটপুট রান হয়েছে, যেখানে দেখাচ্ছে যে জেন্ডারটা এই পাশে আর এইটা এই পাশে। আমি যদি just একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখেন চেঞ্জ হবে কি, আমি চাচ্ছি জেন্ডারটা এখানে না, জেন্ডারটা এইদিকে থাক আর এই কোয়েশ্চেনটা উপরের দিকে থাক। সেটার জন্য আমি আবার উইন্ডো থেকে আমার ডেজিগনেটেড সিনট্যাক্স উইন্ডোতে যাই, সেখানে আমি Q1 এর জায়গায় Q6 লিখতেছি আর Q6 এর জায়গায় Q1 লিখতেছি। তার মানে এখন রোটা কলামে আর কলামটা রোতে চলে যাবে। এবার যদি এটা রান দেই, তাহলে দেখবো যে আমার নতুন আউটপুট আসছে, যেখানে এই যে
কোয়েশ্চেনটা উপরে চলে গেছে আর জেন্ডারটা নিচে চলে আসছে, অর্থাৎ রোতে চলে আসছে। সো আমরা এখন সিনটেক্স কিভাবে এডিট করতে হয় বুঝতে পারছি? প্লিজ রেসপন্স করবেন। জি ভাইয়া জি ভাইয়া। ওকে, এরপর কি ছিল? এরপর হচ্ছে স্পেসেস জার্নাল। আচ্ছা, জার্নালটা সম্পর্কে এবার একটু আইডিয়া নেই। তো জার্নাল দেখার জন্য আমাদেরকে যেতে হবে, মানে জার্নালটা কোথায় আছে সেটা লোকেশনটা প্রথমে দেখে নিই আমার কম্পিউটারে কোথায় আছে। আমি এডিটে যাচ্ছি, দেন অপশনস, এখানে ফাইল লোকেশনস যে ট্যাবটা আছে সেটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তো অনেক কিছুই দেখা যাচ্ছে, বাট আমাদের কোনটা দরকার? আমাদের দরকার হচ্ছে এই যেটা, সেশন জার্নাল, যেখানে আপনারটা দেখবেন যে রেকর্ড সিনটেক্স ইন জার্নাল, এটা টিকমার্ক দেওয়া আছে কিনা। যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনি এই জার্নালটা পাবেন, আর টিকমার্ক দেওয়া না থাকলে আপনি এই এসপিএসএস ইনস্টল করার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা কোড করছেন সেগুলো নাই, মানে সেগুলো হচ্ছে রেকর্ডে থাকবে না। তো এটা দিয়ে রাখাই ভালো, এবং এখানে অ্যাপেন্ড দিয়ে রাখবেন, ভুলেও ওভাররাইট দেন না, কারণ ওভাররাইট দিলে দেখা যাবে যে লাস্ট সেশনের কোডটাই শুধু থাকবে বা সিনটেক্সটাই শুধু থাকবে, এর আগের গুলো থাকবে না। তো এখন আমার দেখার বিষয় হচ্ছে যে জার্নালটা আসলে বাই ডিফল্ট কোথায় সেভ হয়। তো লোকেশনটা আমি দেখতে পাচ্ছি আমার সি ড্রাইভের ইউজার্স যে ফোল্ডার আছে সেটার ভিতরে ইউজার, সেটার ভিতরে ডকুমেন্টস, দেন আইবিএম স্পেস স্ট্যাটিস্টিক্স 25, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডট জেএনএল এরকম নামে একটা ফাইল আছে, সেটার ভিতরে আমার এই কোডগুলো আছে। তো আমি এখন সেই লোকেশনটাতে যাই। যাওয়ার জন্য আমি একটু এই লোকেশনটা কপি করে নিই, কপি করে যাই, তাহলে আমার যাইতে সুবিধা হবে, কারণ এই লোকেশন মুখস্থ করাটাই কেমন অদ্ভুত লাগতেছে। কপি করলাম, কপি করে আমার ফাইল ম্যানেজারটা ওপেন করি। এখান থেকে উপরে এখানে এসে জাস্ট আমি সিলেক্ট করলাম, তো সবটা সিলেক্ট হয়ে গেছে। এটা কেটে দিই ব্যাকস্পেস দিয়ে, দেন আমি যেটা কপি করছি সেটা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, এবার এন্টার। এন্টার দিলে দেখবো যে আমার ওই লোকেশনটা চলে আসছে যেখানে আমি একটা ফাইলে দেখতেছি, statistics.jnl। তো এটা ওপেন করব কিভাবে? তো এটা হচ্ছে ডিরেক্ট এভাবে ওপেন করা যায় না যে এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, না, এটা এভাবে ওপেন করা যায় না। তো এটা ওপেন করার জন্য আমাকে আবার এখানে যেতে হবে, কেটে দিচ্ছি। তো ওপেন করতে হলে আমি ফাইলে যাব, দেন ওপেন, এখান থেকে সিনটেক্সে ক্লিক করি, তারপর ওই লোকেশনটাতে আমি যাব। তো লোকেশনটা হচ্ছে কোথায় ছিল? দিস পিসিতে, দিস পিসির ডকুমেন্টস এর ভেতর, ডকুমেন্টস, সেটার ভেতর আইবিএম, সেটার ভিতর এসপিএসএস, সেটার ভিতর স্ট্যাটিস্টিক্স 25। ও এখানে থাকার কথা, বাট আমি দেখতেছি না, এখানে নাই। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখন আমাকে সেগুলোই দেখাচ্ছে যেগুলো আমি এখানে সিলেক্ট করে রাখছি। আমি দেখতেছি যে আমার এখানে সিলেক্ট করা ডট এসপিএস এক্সটেনশনওয়ালা যেসব ফাইল আছে সেগুলো আমাকে যেন শো করে, বাট আমি তো একটু আগেই দেখছিলাম যে আমার ফাইলের এক্সটেনশনটা হচ্ছে ডট জেএনএল। সো এখানে ফাইলস অফ টাইপ এই জায়গাটা থেকে অল ফাইলস আমি সিলেক্ট করে দিই, তাহলে এই যে এখন এটা দেখাচ্ছে। তো এটা আমি সিলেক্ট করি, দেন ওপেন দিলে এটা ওপেন হবে। সো ওপেন, এখন কিন্তু হচ্ছে স্পেসেস সিনট্যাক্স এডিটর যেটা সেটা ওপেন হচ্ছে। ওকে, ওপেন হয়ে গেছে, এবং আমি দেখতেছি যে আমার কম্পিউটারে যখন উইন্ডোজ দেওয়ার পরে প্রথম ইনস্টল করছিলাম সেই দিনটা হচ্ছে নভেম্বর 1, 2020। সো 2020 সালের নভেম্বর 21 সেই ডেট থেকে আজ পর্যন্ত যত কিছু কাজ করছি আমি সবকিছু এখানে আছে। ঠিক আছে, এই যে আমি নিচে নিচে যদি যাই আমি জাস্ট দেখতে থাকবো যেখানে অনেক কোড আছে। এই যে এটা December 4, 2020, এবং কত মানে কয়টা বাজে সেভ করা হয়েছিল সেই টাইমটা পর্যন্ত আছে, যে এতটা বাজে সেভ করেছিলাম আমি, এই টাইমে কাজ করছিলাম। তো আজকের কোডগুলো দেখি সবার নিচে, এই যে একটু আগে যে রান দিছিলাম ক্রস ট্যাবস, এই কোডটা এখানে আছে, ক্রস ট্যাব, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি,
Q1 Q6 Q7 সো ক্লিয়ার জার্নালের বিষয় কি ক্লিয়ার হ্যালো রেসপন্স করতে হবে প্লিজ জি ভাই ক্লিয়ার, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, আমি এই জার্নালটা উদ্দেশ্যটা কি এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা রিপোর্ট লিখলেন এটা না সাপোজ আপনি একটা অ্যানালাইসিস করলেন করার পরে এই যে এরকম একটা ফ্রিকোয়েন্সি তৈরি করলেন আপনি একটা মডেল ফিট করলেন তারপর কিছু কোরিলেশনস দেখলেন তো দেখলে একটা কোড জেনারেট হবে না তো এই কোডটা হয়তো আপনার যে সুপারভাইজার কিংবা আপনার যে জার্নাল আপনি সাবমিট করছেন তারা দেখতে যাবে যে আপনি আসলে অ্যানালাইসিস করছেন কিনা বা তারা হচ্ছে আপনাদের কাছে ডেটা চাবে দেন করতে যাবে তারা হচ্ছে ভেরিফাই করবে যে আপনার রেজাল্টটা আপনি অ্যাকচুয়াল ডেটার উপর কাজ করে দেখছেন বা আপনি বানায় দেন নাই জাস্ট অনেক সময় আছে না যে আমার যে রেজাল্টটা প্রয়োজন সেই অনুযায়ী আমি জাস্ট চেঞ্জ করে ভ্যালু বসাই দিলাম রেজাল্ট আউটকামের মধ্যে যেমন মনে করেন এই যে আউটকামটা যেটা ছিল এখানে দেখা যাচ্ছে যে টেলেবল এবং মেইলে জিরো বাট আমার মনে হলো যে না এখানে জিরো থাকাটা ভুল হচ্ছে আমি সুন্দর করে এখানে গিয়ে এই এডিট এডিট করে দিচ্ছি দেখেন আমি ডাবল ক্লিক করলাম এডিট হচ্ছে দেন এখানে আমি 5 বসাই দিলাম আর এখানেও 44-এর সাথে 5 যোগ করে দিলাম আর এখানেও 93 এর সাথে 5 যোগ করে দিলাম কত হয় 97/90 যাই হোক তো কি করলাম আমি আমি কিন্তু ডাটাটাকে চেঞ্জ করে ফেলছি বাট অ্যাকচুয়ালি কিন্তু আউটপুট এটা না মানে আমি যদি এখন সেম কোডটা আরেকবার রান দিই আউটপুট কিন্তু এটা আসবে না আর আমি করলাম কি আমার প্রয়োজন অনুযায়ী আমার রেজাল্টটাকে আমি চেঞ্জ করে ফেলছি মানে আমি দেখাচ্ছি যে বাংলাদেশের মাথা পিছু হয় $2,000 বাট অ্যাকচুয়ালি মাথা পিছু হয় $1,000 বিষয়টা হচ্ছে এরকম মানে হাউ টু লাই উইথ স্ট্যাটিস্টিক্স এইভাবে মিথ্যা কথা বলা যায় বুঝতে পারছি ভাই। ঠিক আছে এটা মেনলি যখন পাবলিকেশন করব তখনই মেনলি এই ইয়াগুলো হয় আর কি, না শুধু চেক যে করে আর তখন কি। তা না এটা হচ্ছে সবসময় আপনার সাথে রাখা উচিত কারণ দেখা গেল যে আপনি জিনিসটা আপনার ফ্রেন্ডকে দিলেন তো সে যখন অ্যানালাইসিস করতে যাবে বা আপনার টিমমেটকে দিলেন তার তো হয়তো জানা প্রয়োজন যে কাজটা কিভাবে হচ্ছে আমি রেপ্লিকেট করে দেখি রেপ্লিকেট করা মানে হচ্ছে সে সেম সেম কাজটা তার কম্পিউটারে করে দেখবে বা ক্রস চেক করবে যে আপনার আউটপুট আর তার আউটপুট যদি সেম হয় তাহলে হচ্ছে কোনো ভুল নাই কোথাও সো ওইসব ক্ষেত্রে এই কোডগুলো শেয়ার করার জন্য জার্নালে যাওয়া কিংবা এভাবে উইন্ডো থেকে গিয়ে দেখা এটা হচ্ছে বেটার প্র্যাকটিস তো ওই জন্য হচ্ছে আমি জিনিসটা দেখালাম ঠিক আছে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন আচ্ছা ভাইয়া, জার্নালে যে সিনট্যাক্স এইগুলা আছে হিস্ট্রিতে, এটা আমি এই যে আপনি বললেন যে আমি আমার টিমমেটের সঙ্গে শেয়ার করতে পারবো কোনো কাজে যখন ইউজ করতে চাইবো তখন, তাহলে আমি জার্নালে থাকা অবস্থায় আমি আমার টিমমেটের সঙ্গে কিভাবে শেয়ার করব? এই যে কপি করে জাস্ট জাস্ট কপি করে নিয়ে তারপর আরেকজনের ধরেন সঙ্গে শেয়ার করব? হ্যাঁ আজকের আমার আজকের কোডগুলো কি এগুলো না স্যাটারডে 13 হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট জি যদি এখান থেকে কপি করে এইটুকু কপি করে হ্যাঁ আপনাকে দিয়ে দিচ্ছি আমি যদি এটা গ্রুপে দিয়ে দিই আর হ্যাঁ আপনার কম্পিউটারে আপনার ফাইলের লোকেশনটা এখানে চেঞ্জ করে দিবেন জাস্ট তাহলেই হবে আমার ফাইলটার লোকেশন ছিল এখানে সো আপনার ফাইলের লোকেশন যেটা আপনি সেটা ফার্স্টে চেঞ্জ করে দিবেন দেন আপনি এই কোডটা রান দিবেন দেখবেন সেম আউটপুট আসতেছে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আর আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো আমি এখন একটা জিনিস দেখাই আমি আমি এখন এই সবটুকু কপি করি কপি করে দেখাই যে কিভাবে রিপ্রোডিউস করা যায় আজকে ডেট সহ কপি করতেছি যাতে বুঝতে পারি কপি করে আম, আমাদের কোর্সের ফোল্ডারটায় যাই কোথায় ফোল্ডারটা এটা আজকে চতুর্থ ক্লাস তো এখানে আমি একটা নোটপ্যাড ওপেন করি ওপেন করে কোডটা রেখে দিই টুডে জাস্ট কোড ডট টিএক্সটি লিখে রেখে দিই এটা ওপেন করি দেন এখানে হচ্ছে আমি জার্নালের যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিচ্ছি ঠিক আছে সেভ ডান এবার আমি এই ফাইলটাকে কপি করে মানে আমার এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা ছিল থাক কপি না করি আমি এখন সবকিছু কেটে দিচ্ছি এটা কেটে দেই জার্নাল কেটে দিছি তারপর সিনটেক্সটাও কেটে দেই
সবাইকে এখন একটু ধৈর্য ধরতে হবে, আমি ডাটাটাও কেটে দিব। সো ডাটাটা কেটে দিলে যখন আবার ওপেন করব হয়তো একটু সময় লাগতে পারে, দেখানোর জন্য একটু ওয়েট করেন। ইয়েস, কেটে দিচ্ছি, আমার এখন স্পেসেস বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি ভুলেও গেছি যে আমি কি অ্যানালাইসিস করছিলাম, বাট আমার কাছে শুধুমাত্র কোডটা আছে, কোড ছাড়া আমার কাছে আর কিছু নাই। তো এবার আমি যদি আমার এই ডাটা সেটটা ওপেন করি, তো এখন ওপেন হচ্ছে, একটু ধৈর্য ধরে বসেন, 1 মিনিট লাগতে পারে। আর আজকে ক্লাসটা এমনি তো আমাকে একটু দ্রুত শেষ করতে হবে, কারণ 10টা বাজে অন্য জায়গায় একটা মিটিং আছে। সো 10টা 30-এ একটা মিটিং আছে। সো 10টা 30-এর মাঝেই আজকে শেষ হবে, চিন্তার কোনো কারণ নাই। আর এটা যতক্ষণে ওপেন হচ্ছে ততক্ষণে আমি অ্যাটেন্ডেন্সটা দেখে নেই, কেমন? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স ডাকতেছি কিন্তু। আফসানা সিদ্দিক আছেন? এই যে এখন মাইক অন করতে হবে সবাইকে। জি ভাইয়া। ওকে, নামের বানানটা দেখে, নামের বানান যদি ভুল থাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা যে কোনো জায়গায় জানান যে নামের বানানগুলো ঠিক আছে কিনা। ফাইল ওপেন হয়ে গেছে আবার। ওইটা ওপেন থাক, আমি অ্যাটেন্ডেন্সটা ফার্স্টে শেষ করে নিই। 1 আমিয়া সারা খান, নাই। নাই। তারপর হচ্ছে নিজামুদ্দিন, Yes ভাইয়া। ইব্রাহিম খলিল। কি হইলো, ফাইল হুটহাট ওপেন হচ্ছে কেন? ইব্রাহিম খলিল ভাই আছেন? এটা লাস্ট ক্লাসে ওনাকে দেখছিলাম। তারপর সিরাজুল মুস্তাফা শরীফ, সরি সিরাজুল মুস্তাজিব ভাইয়া শরীফ, আছি। সরি। আছেন, জি ভাইয়া আছি। ঠিক আছে। সায়েদা সুমাইয়া নওয়াজ, নাই। জাভেদ হোসেন, মানিশা আচ্ছা এটা কি বানান ভুল আসছে? লাস্টে এস থাকা উচিত না? হুমায়রা আঞ্জুম। আচ্ছা এটা করে টাইম নষ্ট হচ্ছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখি। তোর স্ক্রিনশট নিয়ে রাখি, পরে কথা হবে। বিষয়টা হচ্ছে এই যে ক্লাস কলেজ চলা থাকে রেসপন্স করা উচিত, নইলে খুব বিরক্তি লাগে। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ। এবার ফাইলে দেখি। আচ্ছা, ডাটা যখন ওপেন করলাম তখন আমার আউটপুট উইন্ডোতে এরকম লেখা আসছে যে গেট ফাইল দিস, এখানে হচ্ছে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ডাটাসেট নেম, ডাটাসেট 1, উইন্ডো ইকুয়াল টু ফ্রন্ট। তো এটা তো মনে হয় একটু ফ্যামিলিয়ার লাগতেছে, তাই না? এই সিনটেক্সটার মাধ্যমে আসলে ডেটাটাকে রিড করা হয়েছে। তো আমি যদি কি বলে ওই ডাটা সেটে ক্লিক না করে জাস্ট এটা রান দিতাম তাহলেও কিন্তু এই ডাটা সেটটা ওপেন হতো। তো যেহেতু ওপেন করে ফেলছি এবার বাদ দেই, ওইদিকে আর চিন্তা না করি। ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে নিউ, দেন সিনটেক্স, অথবা উইন্ডোতে গিয়ে গো টু ডিজিগনেটেড সিনটেক্স উইন্ডো, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে হচ্ছে সিনটেক্স উইন্ডোটা চলে আসবে আমার। এবার আমি আমার কোডটাকে কপি করে নিয়ে আসি। কি ছিল?
কোড ডট টিএক্সটি এটার ভিতরে আছে, কপি, এখানে এসে সিনট্যাক্সে পেস্ট। তো এবার যেহেতু প্রথম লাইনটা অলরেডি রান করা হয়ে গেছে, তো আমার মনে হয় এটা এখন রান না করলেও হবে। তো কতটুকু রান হয়েছিল দেখি, উইন্ডো ইকুয়াল টু ফ্রন্ট এই পর্যন্ত রান হয়েছে। তো এই পর্যন্ত আমি কেটে দিচ্ছি, আমার একটু করার দরকার নেই। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে কোড সেটা। তো আমি যদি এটা সবটুকু সিলেক্ট করি, দেন এখানে রান সিলেকশন দেই, তাহলে দেখবো যে উইন্ডোজ যে আউটপুট ভিউয়ারটা আছে সেখানে সবকিছু চলে আসবে। দেখেন এই যেখানে দেখা যাচ্ছে কি কি আসছে, সবকিছু দেখা যাচ্ছে। আউটপুটে ফ্রিকোয়েন্সি আছে, একটা টেবিল, আরেকটা টেবিল, আরেকটা টেবিল, এভাবে কিন্তু আমরা যা যা করছিলাম সবকিছু চলে আসছে। এখন খেয়াল করেন, একটু আগে যে আমি একটা ভুল করছিলাম না, মানে আমার নিজের মতো করে সাজাই নিয়েছিলাম আউটপুট, যেখানে মেইলের আর টেবিলের জায়গায় 5 বসাই দিয়েছিলাম, দেন এটা চেঞ্জ করে দিয়েছিলাম। এখন দেখেন এই জিনিসটা কিন্তু এখন আর নাই, এখন কিন্তু অ্যাকচুয়ালটা দেখাচ্ছে। ক্লিয়ার? জি। ওকে। তো এইভাবে হচ্ছে জার্নাল দিয়ে কাজ শেয়ার করা যায়, রেপ্লিকেট করা যায়। তো আমি যদি একটা টাস্ক দেই যে আপনি মানে গত উইকেন্ডে, অর্থাৎ গত প্রজেক্ট যেটা আমি দিলাম এই মাত্র, এই প্রজেক্টে কি কাজ করছেন সেই কোডটা আমাকে পাঠান নেক্সট টাস্কের জন্য বা নেক্সট প্রজেক্টের জন্য। তো আমাকে এটা পাঠাতে পারবেন? কি করবেন জাস্ট? অবশ্যই পারবো। ওকে, আপনারা জাস্ট ওপেনে গিয়ে সিনট্যাক্সে যাবেন, দেন আপনার জার্নালটা হ্যাঁ যেখানে ভাইয়া আছে, পারবো। হ্যাঁ জার্নালটা যেখানে আছে সেটা ওপেন করবেন, দেন যে ডেটে আপনি কাজ করছেন সেই ডেটের কোডটা আমাকে জাস্ট পাঠিয়ে দিবেন। তো এটা এই প্রজেক্টের কাজ না, এটা করবেন আপনারা নেক্সট প্রজেক্টে। নেক্সট প্রজেক্টের টাস্ক থাকবে হচ্ছে এরকম যে 13 তারিখে কিংবা 14 তারিখে আপনি যেদিনই কাজ করছেন, প্রজেক্টের কাজটা করছিলেন, প্রজেক্ট 1 এর কাজটা যেদিন করছেন সেদিনের কোডটা আমাকে পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে নেক্সট প্রজেক্টে ওই কোডটা নিব, কপি করব, দেন আমার এখানে আসবো, সিনট্যাক্সে উইন্ডোতে গিয়ে গো টু ডেজিগনেটেড উইন্ডোতে গিয়ে আমি জাস্ট রান করব। তখন আপনাদের কি এরর আছে সেগুলোও দেখতে পারবো, কি কি আউটপুট আসছে সেগুলোও দেখতে পারবো। তো সিনট্যাক্সটা কেটে দিই, জার্নালের কাজটা এ পর্যন্তই। এবার নেক্সট টপিকটা দেখি। এখানে আচ্ছা, ওপেন জার্নাল, ঠিক আছে। হ্যাঁ, পাইথন কিভাবে করা যায়, আমি জাস্ট এইটুকু প্রথমে কপি করে নিই, কোডটা কপি করে নিই, তারপর এক্সপ্লেন করতেছি এখানে কি হচ্ছে। আমি আরেকবার এখানে যাই, উইন্ডো থেকে গো টু ডেজিগনেটেড সিনট্যাক্স উইন্ডো, আমার ব্ল্যাঙ্ক একটা উইন্ডো চলে আসছে। আমি যেটা এইমাত্র কপি করলাম সেটা পেস্ট করে দিচ্ছি। এরকম আসছে কেন? আহ আহ, ওখান থেকে আসলে কপি করাটা ভুল হয়েছে। যাই হোক, কোডটা আবার লিখতে হবে। এটা নিচে আসবে, এটা নিচে আসবে। আচ্ছা, আমি কোডটা দেখে দেখে লিখে ফেলি। আপনাদের কেউ কি আছেন এখানে যারা পাইথন নিয়ে কোডিং করেন? আছেন? না করলে তো আসলে এটা দেখার কোনো দরকার নেই। আচ্ছা একটু ওয়েট, আমি কোডটা অন্য জায়গায় রাখছি, ওখান থেকে কপি করে নিয়ে আসি, এটা ঝামেলা লাগতেছে। এখানে এমন কেউ নাই যে আগে পাইথনে কোডিং করছেন? তাহলে তো এটা দেখানোর কোনো দরকার নাই। পাইথনের কোডিং করি নাই, বাট
এটা কি দরকার হয়? মানে মানে যারা ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ কাজ করে ওদের দেখি যে পাইথন ইউজ করে, বাট আমি আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, সো হ্যাঁ, তাহলে আই আপনার ডোন্ট নো। দরকার হবে না আসলে। ওকে। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আমি জাস্ট বলে দেই বিষয়টা কি। এখানে যে কোডটা ছিল, আহ, কই ওপেন হচ্ছে না কেন? ঠিক আছে, এই কোডটার কাজ হচ্ছে যে আমার যে ডেটা ফাইলটা ছিল না, এই যে ডেটা ফাইল, data1.csv, এটার ভেরিয়েবলগুলোর নেম হচ্ছে সব ক্যাপিটালে, আইডি, কিউ সবগুলো হচ্ছে ক্যাপিটাল। তো এই কোডটার কাজ হচ্ছে, দেখেন, প্রথমে একটা প্রোগ্রাম বিগিন করবে, পাইথন 3 প্রোগ্রাম বিগিন করবে, দেন দুইটা মডিউল সে ইম্পোর্ট করবে। করার পর এই মডিউলের ভিতর একটা ফাংশন আছে যেটা হচ্ছে ভেরিয়েবলের নেমগুলোকে নেবে, নিয়ে ওল্ড নেমসে অ্যাসাইন করে দিবে। তারপর একটা লিস্টের মাধ্যমে লোয়ার যে ভেরিয়েবলগুলো ভেরিয়েবলের যে নামগুলো আছে সেগুলোকে লোয়ার করবে। এই যে এটা হচ্ছে সেই লোয়ার ফর প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য। এখানে একটা লুপ চলবে। এই ওল্ড নেমসে যে ভেরিয়েবলগুলো ছিল, এই যে ওল্ড নেমস, এই ভেরিয়েবলগুলোর প্রত্যেকটা ভেরিয়েবলের নামকে সে নিবে, নিয়ে লোয়ার বানাবে, আর বানায় বানায় নিউ নেমসে ঢুকাবে। তারপর এই কোডটার কাজ হচ্ছে জাস্ট ভেরিয়েবলের যে নামগুলো ছিল সেগুলোকে রিপ্লেস করে দিবে। এখানে এই কাজটাই হয়েছে। তো মনে করেন আপনার একটা ডাটা সেট আছে যেখানে 100টা ভেরিয়েবল, এবং আপনার সুপারভাইজার বললো যে তুমি তো ডাটা এন্ট্রি দিছো ঠিক আছে, বাট তুমি তো ভুল করে ফেলছো। ঠিক আছে, ভেরিয়েবল ভিউতে গিয়ে তখন আপনাকে এই প্রত্যেকটা ভেরিয়েবলের নাম ছোট করতে হবে, বা হয়তো দেখা গেলো যে কোনো কিছু একটা মডিফাই করতে হইলো। তো সেক্ষেত্রে এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে কাজগুলো অটোমেট করা যায়, কাজটা টাইম কনজিউমিং হয় না। আর একটা কাজ দেখা গেল যেটা করতে গিয়ে, এসব ডেটা এন্ট্রি কাজ কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ, তো যেটা করতে গিয়ে মনে হয় 30 মিনিট লাগবে, সেই কাজটা একটা 3 মিনিটের কোড দিয়ে শেষ করে ফেলা যাবে। তো এটা হচ্ছে প্রোগ্রামিং জানার সুবিধা। না জানলে তো সমস্যা নেই, জাস্ট এইভাবে করা যাবে, চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। তো ছোট করতে হলে কি করতে হবে, এখানে Q1, Q2, এভাবে আর কি চেঞ্জ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি তাহলে এক্সাক্ট কোড যেটা সেটা আপনাদের দিয়ে দিব। তো চাইলে হচ্ছে ট্রাই করতে পারবেন। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট আপনি উইন্ডোতে যাবেন, গো টু সিনট্যাক্স উইন্ডো, দেন এখানে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে রান দিবেন, তাহলেই হয়ে যাবে। তো পাইথনেরটা ছিল এইটুকুই। তো এরকম। আচ্ছা ভাইয়া, যারা এই যে কোড হ্যাঁ, বলেন। যারা কোড করে অ্যানালিসিস গুলো করে, ওনাদেরকে কোডিং এই কোড গুলো সিনট্যাক্স কি মুখস্থ রাখতে হয় নাকি থাকে? এগুলা আমি বলি, বিষয়টা হচ্ছে প্রথমে কিছু জিনিস জানা লাগে, যে সিনট্যাক্স কি। যেমন আমি এখানে কিভাবে বুঝলাম যে এটা হচ্ছে সেই ফাংশনটা, আমি বুঝতে পারছি বিকজ এখানে জাস্ট লেখাই আছে গেট ভেরিয়েবল নেমস লিস্ট। সো জিনিস পাইথন বলি বা আর বলি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যেই, বাট আপনাকে শুধু বুঝতে হবে যে কোথায় কি করতে হয়। আর মেইনলি যারা প্রোগ্রামিং করে, একটা ম্যাক্সিমাম টাইম বা ম্যাক্সিমাম কাজই হচ্ছে কপি পেস্ট, বাট এইটা বোঝা লাগে যে কি কপি করতে হবে এবং কি পেস্ট করতে হবে। হুম, বুঝছি। এবং প্রয়োজন অনুযায়ী আর কি, মানে এডিট করে নেয়। যেমন এখানে লোয়ার করা আছে, আমি চাইলে এখানে এই যে লোয়ারের বদলে আপার লিখে দিলে হয়ে যাবে, বিকজ আমি জানি যে এখানে একটা ফাংশন আছে অন্যরকম যেটার কাজ হচ্ছে আপার করা। তো যেরকম ছিল মানে সেরকম। বেসিক বিষয়টা আগে জানতে হবে, হ্যাঁ, তারপরে বেসিক বিষয়টা জানতে হয়, এবং ইঞ্জিনিয়ারিং। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সত্য। বর্তমানে যে পপুলার ল্যাঙ্গুয়েজগুলো আছে, যে আপনি যদি 1 মাসের মতো সময় দেন, 1 মাস বা 3-4 সপ্তাহ, হ্যাঁ, 3 সপ্তাহ, তাহলে একটা আইডিয়া হয়ে যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। তো যারা আপনারা প্রোগ্রামিং পারেন না, তারা হচ্ছে একটু ট্রাই করতে পারেন ফ্রি টাইমে, যে একটু একটা ল্যাঙ্গুয়েজ জেনে ফেলি। তো একটা ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু পরবর্তীতে সব ল্যাঙ্গুয়েজে শিফট করা যায়। তো ল্যাঙ্গুয়েজে শিফট করার পর আর ইজি, খুব কঠিন কোনো কাজ না। তো পাইথনে বেশি। হ্যাঁ, তারপর এখন আমরা গ্রাফসের পার্টে চলে যাই। এখন গ্রাফ তৈরি করার কয়েকটা ওয়ে আছে। ওয়েগুলো হচ্ছে চার্ট বিল্ডার, এটা হচ্ছে কোথায় থাকবে, এটা হচ্ছে এই জায়গায় থাকবে, গ্রাফস নামে যে একটা অপশন আছে উপরে, এখানে গেলে দেখবেন চার্ট বিল্ডার, দেন হচ্ছে লেগেসি ডায়ালগ, সেখান থেকে অনেকগুলো আছে। যে বার চার্ট তৈরি করতে চাইলে এখানে ক্লিক করবেন, লাইন চার্ট তৈরি করতে চাইলে এখানে ক্লিক করবেন,
হিস্টোগ্রাম চাইলে এখানে। আর একটা হচ্ছে গ্রাফ বোর্ড টেমপ্লেট চুজার। তো এই ৩টা ওয়েতে হচ্ছে আপনারা প্লট তৈরি করতে পারবেন। তো সবচেয়ে বেসিক যেটা সেটা দিয়ে প্রথমে শুরু করি। এটা হচ্ছে চার্ট বিল্ডার। যদি এখানে ক্লিক করেন তো দেখবেন যে একটা ওয়ার্নিং এর মতো আসছে বা মেসেজের মতো আসছে। তো এখানে লেখা আছে যে এটা করার আগে আপনার ভেরিয়েবলের ডেটা টাইপটা শিওর হয়ে নিতে হবে। তারপর হচ্ছে লেবেলগুলো ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এই যে 6 এ যেগুলো ছিল, কি ছিল? যে 3, 3, 4, 4 এরকম ছিল। এগুলোর লেবেলটা প্রথমে দিয়ে দিতে হবে। নইলে যে প্লট আপনি তৈরি করবেন সেটা বুঝতে সমস্যা হবে। কারণ আপনি তো জানেন না যে 4 মানে কি, 3 মানে কি। তো মুখস্থ তো করেন নাই। তো সেগুলো তো হচ্ছে আপনি কোথাও লিখে রাখছেন। তো সেটাকে প্রথমে ইনপুট দিতে হবে। প্রথম ক্লাসেই তো দেখাইছিলাম যে কিভাবে ইনপুট দিতে হয়, ভ্যালুস লেভেলস গুলো কিভাবে দিতে হয়। এখানে এসে ভ্যালু লেভেলস গুলো সিলেক্ট করতে হয়। আর অনেকেই দেখলাম একটা প্রবলেম ফেস করতেছে যে এগুলো তো সঠিকভাবে দেওয়ার পরেও এখানে আর কোনো চেঞ্জ দেখাচ্ছে না, নাম্বারটাই দেখাচ্ছে। তো এটার জি সলিউশনটা জি হচ্ছে ভাইয়া, এটা আমার ওই প্রবলেমটা হয়েছে এটার সলিউশনটা জেন্ডারের হচ্ছে ক্ষেত্রে। এই যে এখানে জাস্ট ক্লিক করতে হবে। এটা ডিফল্ট ভাবে এটা অফ করা থাকে। তো ভ্যালু লেভেলস যদি অন করে দেন তাহলে ভ্যালু লেভেলস গুলো দেখাবে। যে এখন সবকিছু দেখাচ্ছে। তো এটা যদি আবার সিলেক্ট করেন তো অফ হয়ে যাবে। আর তখন হচ্ছে ভ্যালু লেভেলস গুলো দেখাবে না, শুধু ভ্যালু গুলো দেখাবে। আমি আবার লেভেলস গুলো দেখি। ওকে। আচ্ছা, কোথায় ছিলাম? গ্রাফসে ছিলাম। তো গ্রাফসে যাই, দেন চার্ট বিল্ডারে যাই। তো আমাদের ডেটা যেহেতু ক্লিন করা আছে অলরেডি, তো আমার এটা এখন ইগনোর করতে পারি। আমি ওকে দিচ্ছি। তো আমি মনে করলাম যে আমার একটা wait a minute, আচ্ছা কোয়েশ্চেনগুলো একটু দেখে নেই। আমি কি চাই সেটা বের করে নেই প্রথমে। লেভেলে যাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল, হাউ অফেন ডু ইউ রিড নিউজ পেপার, যেটার আউটপুটে ছিল নেভার, অকেশনালি এবং রেগুলারলি। তো আমি প্রথমে টার্গেট করলাম যে আমি এটার একটা বার প্লট তৈরি করব। বার প্লট তৈরি করে দেখবো যে কারা বেশি। আমরা ফ্রিকোয়েন্সি টেবিল দেখতে পারতাম, বাট গ্রাফিক্যালি জিনিসটা সুন্দর দেখায়। তো আমি গ্রাফ বিল্ডার, চার্ট বিল্ডার ক্লিক করলাম, দেন ওকে। এবার এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে কি কি আছে। নিচে বাম পাশে এই গ্যালারি আছে, যেখান থেকে আমি বিভিন্ন গ্রাফস চুজ করতে পারবো। দেন বেসিক এলিমেন্টস, গ্রাফস এন্ড পয়েন্টস, টাইটেল, ফুটনোটস। তো এগুলোর মধ্যে প্রথমে গ্যালারিটার দিকে তাকাই। এখানে আমার টার্গেট যেহেতু বার প্লট তৈরি করা, তো সেক্ষেত্রে আমি বার এটা সিলেক্ট করতেছি, সিঙ্গেল বার। এটা হচ্ছে ক্লাস্টার্ড বার বা গ্রুপড বার। এটা হচ্ছে স্ট্যাকড বার। আর এগুলো হচ্ছে কিছু ফ্যান্সি 3D গ্রাফ। যাই হোক, এদের মধ্যে আমি এইটাকে সিলেক্ট করতেছি, যেহেতু আমার ভেরিয়েবল একটা এবং একটা ভেরিয়েবলের লেভেলগুলোর ফ্রিকোয়েন্সি আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে আমি এটাই সিলেক্ট করতেছি। আর দেন হচ্ছে কোয়েশ্চেন এটা, হাউ অফেন ডু ইউ, সরি কোনটা, এই যে হাউ অফেন ডু ইউ রিড নিউজ পেপার Q7। তো এখানে তো বড় করে দেখাচ্ছিল না, আমি কিভাবে দেখলাম বড় করে? আমি জাস্ট এই মাউসটাকে এখানে নিয়ে রাখছিলাম, তো বড় করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমি এখন ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি এক্স অ্যাক্সিসে। তো এখানে দেখাবে যে লেভেলগুলো দেখাবে, কোনটার ফ্রিকোয়েন্সি কিরকম সেটা দেখাবে। তো এবার আমি আর কিছু এডিট করতেছি না, ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে এই যে এটা হচ্ছে সেই কোড এবং কি হলো, আচ্ছা, আর এটা হচ্ছে সেই গ্রাফ। আমার হচ্ছে এই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো তো এটার জন্য প্রসেসিং পাওয়ারটা ওইদিকে একটু বেশি চলে যাচ্ছে। তো দুইটা মিলে একটু স্লো হয়ে যায়। আপনাদের এরকম স্লো হবে না, সমস্যা নাই। তো এটা রান করার পর দেখলাম যে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম, নেভার প্রায় 20টার মতো, ওকেশনালি নিউজ পেপার পরে 55-এর চেয়ে একটু বেশি, আর রেগুলারলি নিউজ পেপার পরে কত 16 বা 17 এরকম। তো সবচেয়ে বেশি পরে কারা? ওকেশনালি রিডিং পরে বেশি। তো এটা হচ্ছে একটা বার চার্ট। তো
তো এখন কথা হচ্ছে এটা এডিট করব কিভাবে? আমার মনে হচ্ছে যে এটা ভালো লাগতেছে না। এডিট করার জন্য এটা ডাবল ক্লিক করবেন, প্লটটাতে ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করবেন। সো প্লটটাতে ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করবেন। দেন চাইলে এটাকে ছোট করা যাবে। সরি, এই যে চাইলে হচ্ছে এটাকে ছোট করতে পারবেন, লম্বা করতে পারবেন, উঁচা করতে পারবেন, নিচু করতে পারবেন। আর হচ্ছে এই যে টাইটেল যেটা সেটা চেঞ্জ করা যাবে। এখানে ডাবল ক্লিক করলে এটা তো অ্যাক্টিভেট হবে এবং চার্ট এডিটর নামে একটা উইন্ডো ওপেন হবে। সেখান থেকে এই যে টাইটেলটাতে ডাবল সিলেক্ট কি করব, টাইটেলটাতে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে এবং সেখান থেকে এটার যে টাইটেল সেটা চেঞ্জ করা যাবে। যেমন বার চার্ট অফ নিউজ পেপার রিডিং বিহেভিয়ার, মনে করলাম এরকম কিছু আমি টাইটেল দিলাম। তো তারপরে মনে হলো যে এটা আমার দরকার নাই, তো এটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন, কেটে দিছি আমি। তারপর হচ্ছে এখানে কাউন্টের বদলে আপনি চাইলে এটাও এডিট করতে পারবেন। এখানে লিখলাম ফ্রিকোয়েন্সি, এন্টার। তো এইভাবে হচ্ছে গ্রাফগুলোকে চেঞ্জ করা যাবে। আর এই যে বার যে কালারটা ছিল নীল কালার, চাইলে এই কালারটাও চেঞ্জ করা যাবে। এখান থেকে ফিল এন্ড বর্ডার, এটা কিভাবে ওপেন হয়েছে, আমি জাস্ট এটা ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে এই প্রপার্টিস উইন্ডোটা আসবে। তো এইভাবে না করেও আরেকটা ওয়ে হচ্ছে এই বারে ক্লিক করে যখন এই যে হলুদ একটা বর্ডারের মতো দেখাবে, তার মানে হচ্ছে যে এই অবজেক্টটা সিলেক্টেড। তো এখান থেকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে প্রপার্টিস উইন্ডো আসবে। আর একটা শর্টকাট আছে কন্ট্রোল টি, আমি প্রপার্টিস উইন্ডোতে ক্লিক করতেছি, তখন হচ্ছে এই উইন্ডোতে আসবে। সেখান থেকে ফিল এন্ড বর্ডার, এখানে হচ্ছে ফিল সিলেক্ট করে ফিলের কালারটা আমি কি চাই সেটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আমি যদি এটা দিই তাহলে এরকম কালার থাকবে, বা এটা দিই বা এটা দিই, তখন অ্যাপ্লাই করে দিলে এই কালারটা চেঞ্জ হবে। এটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, প্রথম দিনে বলছিলাম যে এই সব কিছুই কিন্তু চাইলে ওয়ার্ড ফাইলে নিয়ে যাওয়ার পর এডিট করা যাবে। সেটা কিভাবে, রাইট বাটন ক্লিক, দেন কপি অ্যাজ মাইক্রোসফট অফিস গ্রাফিক্স অবজেক্ট। তো যদি এটা হিসেবে আপনি কপি করেন তাহলে হচ্ছে আপনি ওয়ার্ড ফাইলে নিয়ে এটাকে এডিট করতে পারবেন। আর যদি আপনি ইমেজ হিসেবে কপি করেন তখন আপনি এডিট করতে পারবেন না। এখানে যেরকম দেখাবে হুবহু সেইভাবে হচ্ছে আপনার ওয়ার্ড ফাইলে কপি হবে। তো এটা ছিল বার প্লট। এখন আমি একটু মানে ক্লাস্টার্ড বার প্লট দেখাই, যেখানে দুইটা ক্যাটাগরি থাকবে। মনে করি এখানে কিসের ক্যাটাগরি আছে, শুধুমাত্র নিউজ পেপার রিডিং বিহেভিয়ারের ক্যাটাগরি আছে। তো আমরা যদি সাথে অন্য একটা রিলেশন দেখতে চাই যে সেই ভেরিয়েবলের সাথে নিউজ পেপার রিডিং বিহেভিয়ারের রিলেশন কিরকম, সেক্ষেত্রে আমরা ক্লাস্টার্ড বার প্লটটা ইউজ করতে পারি। সেটা দেখার জন্য গ্রাফসে যাই, দেন চার্ট বিল্ডার, ওকে। এখান থেকে এই যে ক্লাস্টার্ড বার, এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে রাখতেছি, ঠিক আছে। তো এবার একটা কোয়েশ্চেন ছিল যে ক্যান ইউ কন্ডাক্ট সিম্পল ট্রানজেকশনস ইন এ ল্যাঙ্গুয়েজ আদার দেন বাংলা। তো যারা নিউজ পেপার পড়ে, নেভার যারা, অকেশনালি যারা, রেগুলারলি যারা, এদের মধ্যে কারা কিরকম এই বাংলা বাদে অন্য ভাষায় কথা বলতে পারে সেটা একটু আইডিয়া করবো এখন আমরা এটার মাধ্যমে। তো এই ভেরিয়েবলটাকে আমি এই যে ক্লাস্টার অন এক্স সেট কালার, এই যে দেখা যাচ্ছে অপশনটা, এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। তো এবার ওকে দেই, এটা হচ্ছে সেই কোডটা রান হয়েছে এবং নিচে আসতে দেখবো যে এরকম একটা ফিগার ড্র হয়েছে, যেখানে যে রেড কালার এটা মানে হচ্ছে ইয়েস, যে সে বাংলা বাদে অন্য ভাষায় কথা বলতে পারে। আর ব্লু কালার মানে হচ্ছে নো, যে সে বাংলা ভাষা বাদে অন্য ভাষায় কথা বলতে পারে না। ট্রানজ্যাকশন মানে হচ্ছে মনে করি যে সে দোকানে গেছে কিছু একটা কিনবে, এরকম কিছু বুঝাইছে। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে রেগুলারলি যারা নিউজ পেপার পড়ে সেখানে কিন্তু রেড বারটা অনেক বড়, আর যারা কখনোই নিউজ পেপার পড়ে না তাদের এই রেড বারটা কম। তার মানে এই যারা নিউজ পেপার পড়ে, মানে দেখে জাস্ট আইডিয়া হচ্ছে এরকম যে যারা নিউজ পেপার পড়ে হয়তো তারা
ভালো অন্য ভাষায় কথা বলতে পারে, এরকম একটা আমরা আইডিয়া এখান থেকে পাচ্ছি। এটা ছিল হচ্ছে ক্লাস্টার্ড বার প্লট। এবার একটু অন্য প্লট দেখি, অন্য কি কি আছে। গ্রাফসে যাই, চার্ট বিল্ডার, ওকে, স্লাইডে দেখি কি কি ছিল। ও আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, বার চার্ট আর হিস্টোগ্রামের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, বার চার্ট তৈরি করা হয় ডিসক্রিট কোনো কিছুর ক্ষেত্রে। ডিসক্রিট মানে হচ্ছে যে বিচ্ছিন্ন, মানে কানেক্টেড না। যেমন এখানে ক্যাটাগরি আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অথবা ইয়েস, নো, অথবা ওই যে একটু আগে যেরকম রেসপন্স দেখলাম যে নেভার, ওকেশনালি, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা বার চার্ট ব্যবহার করি। এক একটা বার হচ্ছে এক একটা ক্যাটাগরির ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। বাট হিস্টোগ্রাম হচ্ছে যে এদিকে হচ্ছে কিছু নাম্বার থেকে কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকে। কন্টিনিউয়াস মানে হচ্ছে বয়স কিংবা ওয়েট কিংবা মার্কস ইন এক্সাম, এই ধরনের বিষয়গুলো। আর এই পাশে ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে সেই এক একটা যে ক্যাটাগরি, মানে আমরা যে ধরে নেই রেঞ্জ। যেমন এইটা যদি আমি একটু জুম করি, সেখানে দেখতে পাচ্ছি যে 2 থেকে মনে হয় 26 পর্যন্ত কিছু ছিল, সেখানে 4 থেকে 8 পর্যন্ত একটা ভাগ করছে, 8 থেকে 12 পর্যন্ত একটা ভাগ করছে, 12 থেকে 16 পর্যন্ত একটা ভাগ করছে। এই এক একটা ভাগকে বলা হয় বিন, BIN, বিন। তো টোটাল বিন কয়টা আছে এখানে? 1 2 3 4 5টা বিন। এবং 5টা বিনে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় আছে? 12 থেকে 16তে, কারণ এটা সবচেয়ে উঁচু। তার মানে হচ্ছে এই যে বিন, এই বিনটার মধ্যে হয়তো মোডাল ভ্যালু আছে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক নাম্বার হয়তো এই রেঞ্জের মাঝে পাইছে। তো এইভাবে হচ্ছে হিস্টোগ্রামটা থেকে একটা আইডিয়া পাওয়া যায়। আর হিস্টোগ্রামে এই যে বারগুলো দেখা যাচ্ছে, এগুলোর মাঝে কোনো গ্যাপস থাকবে না, কারণ 8 যেখানে শুরু, মানে শেষ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু পরের ক্যাটাগরিটা শুরু হয়েছে। তো এরকম কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা হিস্টোগ্রাম ব্যবহার করি, আর এই ধরনের ডিসক্রিট ক্ষেত্রে আমরা বার চার্ট ব্যবহার করি। তো এই পার্থক্য একটু মানে ক্লিয়ার থাকতে হবে এটা নিয়ে। তো এটার পরে দেখলাম গ্রুপড বার প্লট কিভাবে তৈরি করে। তো এরপর আছে পার্সেন্ট স্ট্যাক বার প্লট। তো এটা একটু দেখি, পার্সেন্ট স্ট্যাক বার প্লট মানে কি। এখানে কি ছিল? এদিকে ছিল হচ্ছে কালারের মাধ্যমে আমরা দেখাইছি যে সে আহ, বাংলা বাদে অন্য ভাষায় কথা বলতে পারে কিনা। তো আমরা যদি বুঝতে চাই যে কোনটাতে পার্সেন্টেজ কিরকম, সেটার জন্য এই যে কাউন্টে যেতে হবে। দেন দেখেন এই যে এখানে স্ট্যাটিস্টিক্সটা কি সিলেক্ট করা আছে, কাউন্ট। বাট আমরা যদি কাউন্টের বদলে পার্সেন্টেজ সিলেক্ট করে দেই তাহলে হয়ে গেছে। এখন জাস্ট গ্র্যান্ড টোটাল না, এখানে হচ্ছে টোটাল ফর ইচ এক্স অ্যাক্সিস ক্যাটাগরি। কারণ যে প্রত্যেকটা অ্যাক্সিস ক্যাটাগরিতে কোনটার পার্সেন্টেজ কত সেটা আমরা দেখতে চাচ্ছি, যে ইয়েস বলছে কত পার্সেন্ট আর নো বলছে কত পার্সেন্ট, সেটা দেখতে চাচ্ছি। সো টোটাল ফর ইচ এক্স অ্যাক্সিস ক্যাটাগরি এটা সিলেক্ট করে দিতে হবে, এটা দিয়ে কন্টিনিউ। সো আমার পার্সেন্টেজটা এখন ঠিক আছে। এখন এটা একটা এরকম দেখাবে, এরকম একটা প্লট চলে আসবে, এরকম একটা প্লট চলে আসবে। তো ওকে দিচ্ছি। আসে নাই কেন? ও আচ্ছা, এদিকে পার্সেন্ট দেখাচ্ছে, ওইটার জন্য আরেকটা কাজ করতে হবে। আমি রিসেন্ট ডায়ালগ বক্সটা ওপেন করি। আমি তো ভুলে গেছি। পার্সেন্ট এক্স ক্যাটাগরি, হ্যাঁ ঠিকই আছে, সবটা ঠিকই আছে। এটা অন্যভাবেও এডিট করা যায়, দেখি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন করি, এখানে অপশনস, না এখানেও তো নাই, ঘটনা কি? আমি ভুলে গেছি, সত্যি কথা ভুলে গেছি। তবে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে কোনটাতে কত পার্সেন্ট, এদিকে পার্সেন্ট চলে আসছে। একটু আগে দেখাচ্ছিল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে পার্সেন্ট। তো এখানে দেখতেছি যে নেভারের মধ্যে নো পারে না, এটা হচ্ছে 60%, আর পারে হচ্ছে 40%। আর এদিকে রেগুলারলিতে পারে না হচ্ছে অলমোস্ট 30-র একটু বেশি, আর পারে হচ্ছে 60%-এরও বেশি। তো মোটামুটি নেভার আর রেগুলারলির মাঝে মোটামুটি একটা পার্থক্য আছে।
স্লাইডে কি রাখছিলাম আমি? স্লাইডে তো সব চেঞ্জ করা আছে। এখানে আমি দেখি হিন্টস দিয়ে রাখছি কিনা। এডিট প্রপার্টিজ ফর বার, সেখানে হচ্ছে পার্সেন্টেজটা সিলেক্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, আমি ব্যাক করি আবার। রিসেন্ট ডায়ালগ বক্স, ওকে। সেখান থেকে বার সিলেক্ট করা আছে, এটাও সিলেক্ট করা আছে। তারপর পার্সেন্টেজ সিলেক্ট করা আছে। সেট প্যারামিটার গ্র্যান্ড টোটাল দেওয়া আচ্ছা, গ্র্যান্ড টোটাল থাক, ওকে। না, গ্র্যান্ড টোটাল না তো, এটা তো আচ্ছা, কোনো কারণে এটা আসতেছে না, আমি শিওর না। এটা আমি ইস্যুটা দেখে সামনের দিন দেখাই দিব না। ও সরি সরি সরি, ওইটা কেন আসবে? আমি তো এই গ্রুপ বার প্লট নিয়ে কাজ করতেছি। আমার তো এইটা আমি নিয়েই আসিনি এখানে। আমার তো এইটা দরকার। ভুলটা খেয়াল করছেন? আমার প্লটই তো অন্যটা। আমি ওইখানে পার্সেন্টেজ চেঞ্জ করে লাভ কি? তো স্ট্যাকড বার প্লট আমি দেখাইতে যাচ্ছি, আর আমি সিলেক্ট করে রাখছি এইটাকে। এই জন্যই তো কিছুই চেঞ্জ হচ্ছে না। তো আমার দরকার হচ্ছে স্ট্যাকড বার প্লট। সো আমি এইটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। এখন হচ্ছে একটা স্ট্যাকড বার প্লট এখানে করা আসবে। সো এখানে হচ্ছে কাউন্ট থেকে চেঞ্জ করে পার্সেন্টেজ দিব, দেন গ্র্যান্ড টোটালের বদলে টোটাল ফর ইচ এক্স অ্যাক্সিস। এবার ওকে, এখন ঠিক আসবে। এতক্ষণ তো আমি গ্রুপ বার প্লট দেখতেছিলাম। সো এইটা হচ্ছে সেই স্ট্যাকড বার প্লট। তো এখান থেকে একদম ক্লিয়ার যে কোনটাতে বেশি। রেগুলারলিতে রেটটা বেশি, তার মানে হচ্ছে ওরা ভালো ট্রানজ্যাকশন করতে পারবে অন্যান্য ভাষায়, আর এরা হচ্ছে সবচেয়ে কম পারবে। এবং কম্পারিজনটা এখন বেশ ক্লিয়ার। এবং চাইলে কিন্তু এটা এখন পার্সেন্টেজটা এই বরাবর আছে না, চাইলে পার্সেন্টেজটা এই এক্স অ্যাক্সিস বরাবর আনা যাবে। তো সেটার জন্য এই প্লটটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এই যে চার্ট এডিটর ওপেন হবে। সেখান থেকে এই উপরে দেখেন এখানে একটা অপশন আছে, ট্রান্সপোজ চার্ট কোঅর্ডিনেট সিস্টেম। খেয়াল করছেন? উপরে ডান পাশে এখানে এই যে ট্রান্সপোজ চার্ট কোঅর্ডিনেট সিস্টেম, এখানে ক্লিক করলে চার্টটা এরকম উল্টে যাবে, ট্রান্সপোজ হয়ে যাবে। তো আমার আর কোনো ইচ্ছা নাই, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তা আমি এখানে কেটে দিচ্ছি। কেটে দিলে এই যে এখানে সঠিকটা দেখাবে, আর আমার যেটা চাওয়া সেটা চলে আসবে। আর চাইলে কিন্তু আমি এই যে এটাকে বলা হচ্ছে লেজেন্ড, এই লেজেন্ডের টাইটেলটা আমি চেঞ্জ করতে পারতাম। মানে এটা ডাবল ক্লিক করে আবার ডাবল ক্লিক করে যে এটা ওপেন হবে, then সেখান থেকে এই যে এটা ওপেন, এটাতে ক্লিক করলে আরেকটা ক্লিক করলে এটা চেঞ্জ করার অপশন আসবে। তো আমি যদি লিখি যে আদার ল্যাঙ্গুয়েজ দেন এন্টার, মানে আদার ল্যাঙ্গুয়েজে পারে কিনা, ইয়েস নো অথবা নো ইয়েস। সেম ভাবে এটাও চেঞ্জ করা যাবে, এটাও চেঞ্জ করা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু পার্সেন্ট, বাট আমাকে দেখাচ্ছে জাস্ট নাম্বার 20 40, আমার তো পার্সেন্ট দরকার, তাই না? তো সেটার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হয়েছে কিভাবে বুঝবো? একটা হলুদের মতো একটা বর্ডার দেখাবে। তারপর প্রপার্টিজ, রাইট বাটনে ক্লিক করলে এই উইন্ডো এটা আসবে, সেখান থেকে প্রপার্টিজ উইন্ডো। দেন এখান থেকে লেভেলস এন্ড টিক্স, সরি সরি সরি, নাম্বার ফরম্যাট, সেখানে এই ট্রেইলিং ক্যারেক্টার্স আমি পার্সেন্ট লিখে দিব। মানে আমার নাম্বারের উপর পার্সেন্ট থাকা দরকার, সেজন্য হচ্ছে ট্রেইলিং ক্যারেক্টার্সে নাম্বার লিখে দিব। বাট আমার যদি সামনে কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে আমি এটা এখানে সামনে যেটা দরকার সেটা দিব। তো আমাদের যেহেতু পার্সেন্ট দরকার লাস্টে, মানে এই ভ্যালুটার পরে পার্সেন্ট দরকার, সেক্ষেত্রে আমি ট্রেইলিং ক্যারেক্টার্সে পার্সেন্ট দিচ্ছি, দেন অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। হয় নাই কেন? প্রপার্টিজ উইন্ডো, লেভেলস এন্ড টেক্সট, সরি, নাম্বার ফরম্যাটস, সব তো ঠিকই আছে। কেটে দিই। আরে আশ্চর্য, আবার এখানে যাই, প্রপার্টিজ উইন্ডো, নাম্বার ফরম্যাট, সব ঠিক আছে। আচ্ছা, এটা পরে দেখবো, আরেকদিন দেখবো, সামনের দিন। আমি লিখে রাখি এক জায়গায় কি কি সমস্যা আছে, সেগুলো লিখে রাখি।
আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন যে আপনাদের এরকম মানে ঠিকঠাক কাজ করে কিনা। SPSS এ গ্রাফ করাটা আমার অপছন্দ। কিন্তু আউটলাইনের মাঝে যেহেতু আছে কোর্সের আউটলাইন সেজন্য দেখাচ্ছি। নেক্সটে কি আছে? স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লট মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে একটা নিউমেরিক ভেরিয়েবল থাকবে, মানে নাম্বার, যে কোনো ধরনের নাম্বার, কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আর নিউমেরিক ভেরিয়েবল সম্পর্কে তো একটা আইডিয়া আশা করি সবার আছে। যেমন আমাদের ডেটাতে যে প্রথমগুলা যেগুলো স্কেল, মেজারে যেগুলো স্কেল, সেগুলো হচ্ছে আমাদের নিউমেরিক ভেরিয়েবল। আর যেগুলোতে নমিনাল সেগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো আমরা যদি এই নিউমেরিক ভেরিয়েবলগুলোর মাঝে একটা রিলেশনশিপ দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম স্ক্যাটার প্লট ইউজ করতে পারি। যেমন যে এদিকে খেয়াল করেন, এই অ্যাক্সিস বরাবর মনে করেন ক্লাসের আপনাদের ওয়ার্কিং আওয়ার, মানে সপ্তাহে কত ঘন্টা আপনি কাজ করেন বা টিউশন করেন। আর এদিকে মনে করেন আপনার জিপিএ, এক্সামের জিপিএ। তো আপনি যদি সপ্তাহে বেশি সময় দেন, কাজ করেন, তো স্বাভাবিকভাবে আপনি পড়ার সময় পাবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যেরকম একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা যাবে আপনার রেজাল্টের মাঝে, রেজাল্টের সাথে জিপিএর। যে আপনার কাজ করার ক্ষমতা মনে করেন এখানে 10 ঘন্টা, তাহলে আপনার জিপিএটা কি নিচে নেমে যাবে। তো এই জন্য হচ্ছে এরকম একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা যাবে। তো এই জন্য হচ্ছে এরকম স্ক্যাটার প্লটের মাধ্যমে এই ধরনের রিলেশনশিপগুলো সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তো স্ক্যাটার প্লট কিভাবে তৈরি করা যায়? তো সেম ভাবে গ্রাফসে যাবেন, যেন চার্ট বিল্ডারে যাবেন, সেখান থেকে ওই যে চুজ ফ্রম, এই জায়গাতে স্ক্যাটার অর ডট নামে একটা অপশন আছে। সেখান থেকে এই যে এটা হচ্ছে সিম্পলটা আমি সিলেক্ট করতেছি, প্রথমটা সিম্পল স্ক্যাটার। এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে রেখে দিতে হবে। দেন হচ্ছে এক্স অ্যাক্সিস একটা ভেরিয়েবল এবং ওয়াই অ্যাক্সিস একটা ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। তো আমি এক্স অ্যাক্সিসে এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্কটাকে রাখি, আর অ্যাপ্রক্সিমেট জিপিএ, এটা মানে হচ্ছে সে কত জিপিএ আশা করে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ছিল এরকম যে আপনি কিরকম জিপিএ আশা করেন। আর এটা হচ্ছে যে আপনি কত ঘন্টা কাজ করতে চান। এবার যদি আমি ওকে দেই, আমি দেখতে পাচ্ছি কিছু প্রবলেম আছে ডেটাতে। এবং প্রবলেমটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট জিপিএ একজন সিলেক্ট করে রাখছে 25, কিন্তু মানুষের জিপিএ কি 25 হইতে পারে? জিপিএ তো ইউজুয়ালি ইউনিভার্সিটিতে জিপিএ হচ্ছে 1 থেকে 4। তো সে হয়তো ভুল করছে, সে হয়তো 2.5 এর জায়গায় 25 দিয়ে দিয়েছে, এরকম হতে পারে। তো আমি যদি একটু ডেটাতে যাই, ডেটা ভিউ, তারপর জিপিএ কোনটা ছিল, কোয়েশ্চেন 2। সো Q2 তে একটু নিচের দিকে নামি, দেখি সমস্যাটা কোথায়। এই যে 97 নম্বর অবজারভেশনে সে জিপিএ দিয়ে রাখছে 25। সো এটা মনে হয় ভুল হয়েছে। তো আমি দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে ডেটাতে গিয়ে সিলেক্ট কেসেসের মাধ্যমে কন্ডিশনাল মানে ফিল্টার করতে পারি, যে 4 এর বেশি হইলে সেগুলোকে বাদ দিয়ে দিবে। তার মানে হচ্ছে 4 এর নিচে যেগুলো সেগুলোকে সিলেক্ট করতে হবে। আমি ইফ কন্ডিশন ইউজ করতে পারি, ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড ইফ অ্যাপ্রক্সিমেট জিপিএ যদি 4 বা তার চেয়ে কম হয়, তাহলে সেগুলোকে সিলেক্ট করো। তো আমি এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ, ওকে। তো আমি এখন কিন্তু সিলেক্ট করে ফেলছি। শুধুমাত্র 4 এর নিচে যারা তাদেরকে নিয়ে আমি অ্যানালাইসিস করব, সেই জন্য হচ্ছে আমি ফিল্টার আউট করে ফেলছি এটাকে। তো এখানে কাটা দাগ চলে আসছে, তার মানে এখন এটা অ্যানালাইসিসে ঢুকবে না। এবার যদি আমি ব্যাক করি, রিসেন্ট ডায়ালগ বক্স, সরি সিলেক্ট না, রিসেন্ট ডায়ালগ বক্স থেকে চার্ট বিল্ডার, ওকে। সেখান থেকে আমি যদি আবার এটা ওকে দেই, রান দেই, তাহলে দেখবো যে আমাদের চার্টটা এখন মোটামুটি ঠিক আসছে। তাও কিন্তু সমস্যা আছে, দেখেন একজন অ্যাপ্রক্সিমেট জিপিএ দিয়ে রাখছে 1, একজন দিয়ে রাখছে 2। মানে কোন মানুষ 1 জিপিএ আশা করে আমি জানি না। যাই হোক, এখন কিন্তু আমাদের সেই 25 জিপিএটা নাই, কারণ আমি ফিল্টার আউট করে ফেলছি। আর আমাদের গ্রাফটা এখন এরকম আসছে। এবং ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে তারা 2 এর উপরে, এবং একজন আছে 4 আশা করে। এবং যে 4 আশা করে সে সপ্তাহে 10 ঘন্টা কাজ করতে চায়। তো স্ক্যাটার প্লটের মাধ্যমে এরকম দুইটা ভেরিয়েবলের মাঝে একটা রিলেশনশিপ আমরা
বুঝতে পারি। তারপরে এই যেমন এই যে এই ব্যক্তি দেখা যাচ্ছে সে অ্যাপ্রক্সিমেট জিপিএ আশা করে 1 এবং সে সপ্তাহে 25 ঘন্টার মতো কাজ করতে চায়। তো ঠিক আছে, মানে যে কি বলে স্ক্যাটার প্লট সম্পর্কে আইডিয়াটা তো ক্লিয়ার নাকি? এখন লাস্ট যেটা দেখাবো, লাস্ট, হ্যাঁ লাস্টের আগেরটা, আমি এইগুলো পরে দেখাবো, এটা পরের দিন দেখাবো, আজকে রাখাবো না। আজকে বক্স প্লটটা পর্যন্ত শেষ করে দিব। বক্স প্লটের বিষয়টা হচ্ছে এইটার মাধ্যমে আসলে ডেটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। এটা প্রথমে বুঝতে একটু সমস্যা হয়, বাট জিনিসটা খুবই সিম্পল। তো এই বক্স প্লট গুলো হচ্ছে এরকম, মাঝখানে একটা বক্সের মতো থাকে, এই বক্সের মাঝখানে আবার একটা দাগ থাকে, কালো দাগ বা সাদা দাগ বা যাই বলি, এক ধরনের দাগ থাকবে। সেই দাগটা বোঝাবে মিডিয়ান ভ্যালু কত। যেমন এখানে দেখেন এক্স অ্যাক্সিসে 0, 1, 2 এরকম কয়েকটা ভ্যালু আছে, আবার এদিকেও -1, -2 আছে। আর এই যে হলুদ দাগটা, এই হলুদ দাগটা কিন্তু মোটামুটি জিরো, বলতে গেলে জিরোই। তার মানে হচ্ছে এই যে প্লটটা যে ভেরিয়েবলকে নির্দেশ করতেছে, সেই ভেরিয়েবলের মিডিয়ান ভ্যালুটা হচ্ছে 0। তারপর এই যে বাম পাশে যেটা Q1, এটা বোঝাচ্ছে 25%। 25%-এর মানে কি, যে এইখানে ভ্যালু যেটা মনে করি এটার ভ্যালু হচ্ছে -0.8, তার মানে এই 0.8-এর নিচে 25% অবজারভেশনস আছে। আমি যদি মানুষের কথা চিন্তা করি, মানুষের আয়ের কথা চিন্তা করি, যে 25% ভ্যালু যদি 800 টাকা আসে, মানে $800 আসে, তার মানে হচ্ছে যে 25% মানুষ $800 কম ইনকাম করে। তো বাদ বাকি মানুষ হচ্ছে 800, মানে বাদ বাকি মানে কি 75%। তো বাকি 75% $800 বেশি ইনকাম করে। তো এইভাবে হচ্ছে এই বক্স প্লটের মাধ্যমে একটা আইডিয়া পাওয়া যায় যে কোনো একটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন কিরকম, কত পার্সেন্টে মানুষ কিরকম ইনকাম করতেছে বা কি পরিমাণ অবজারভেশন আছে। তো একটু এক্সাম্পল একটা দেখে নিই, বক্স প্লটের এক্সাম্পল। আমি যদি গ্রাফসে যাই এবং চার্ট বিল্ডারে যাই, সেম ভাবে, এখন আমি চার্ট বিল্ডার না দেখাই, এটা কেটে দিই, এখন আমি অন্যভাবে দেখাই। গ্রাফসে যাই, দেন লেগাসি ডায়ালগস, এখন লেগাসি ডায়ালগস দিয়ে দেখাই, কারণ চার্ট বিল্ডারে আর লেগাসি ডায়ালগস অলমোস্ট সেম জিনিসই। এখানে এই যে বক্স প্লট নামে একটা অপশন আছে। তো আমি যদি বক্স প্লটে ক্লিক করি, তাহলে এই যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে ক্লাস্টার্ড। আমি সিম্পল ক্লিক করতেছি। ক্লাস্টার্ড মানে হচ্ছে দুইটা আলাদা ক্যাটাগরিতে মানে ভাগ করা যাবে, বাট আমি সিম্পলটা সিলেক্ট করি। ডিফাইন, এখন হচ্ছে আমি কোন ভেরিয়েবলের জন্য আমার গ্রাফটা দেখতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্ক, এটার জন্য। তো এটা সিলেক্ট করে আমি ভেরিয়েবলে ক্লিক করি, তাহলে এটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে এটা আবার ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমার টার্গেট যেটা সেই বক্স প্লটটা এইখান থেকে সিলেক্ট করা যায় না, সো আমি আবার আগের জায়গাতেই যাই, গ্রাফস থেকে চার্ট বিল্ডার, দেন ওকে। তো এখানে এই যে বক্স প্লটটা লাস্টের দিকে আছে, আমার টার্গেট হচ্ছে এইটা, সো আমি এটা সিলেক্ট করি, দেন এখানে নিয়ে আসি। লেগাসি ডায়ালগ বক্স থেকে আসলে এই প্রথম দুইটা ছিল অপশনে, এই সিম্পলটা ছিল না। সো এটার জন্য এখন আমাকে আবার এখানেই চলে আসতে হয়েছে, চার্ট বিল্ডারে আসতে হয়েছে। সো আমার টার্গেট হচ্ছে এক্সপেক্ট আওয়ার্স টু ওয়ার্ক। তো এটাকে অলরেডি দেখি সিলেক্ট করা আছে, এটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো, দেন ওকে। ওকে করলে দেখেন এখানে চলে আসছে কিন্তু, এবং আমি দেখতে পাচ্ছি এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্কে মিনিমাম আছে 0, সে কাজ করতেই চায় না, আর ম্যাক্সিমাম আছে হচ্ছে 50। তার মানে এখানে এমন মানুষ আছে যারা 50 ঘন্টা কাজ করতে চায়, এমন মানুষ আছে যারা কাজ করতেই চায় না। তো এদের মিডিয়ান ভ্যালু কত? মিডিয়ান ভ্যালু হচ্ছে এই যে কালো দাগটা বরাবর, অলমোস্ট 25 বা 26 এর আশেপাশে। আমরা যদি এই যে ভ্যালু কোনটা যেন ভেরিয়েবল, এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্ক হচ্ছে Q3, আমরা যদি Q3 এর সামারি স্ট্যাটিস্টিক্সটা দেখি, Q3 ভেরিয়েবলটা সিলেক্ট করে এই যে এই বাটনটা, সামারিতে দেখব মিডিয়ান ভ্যালু হচ্ছে 24.00, অর্থাৎ এই দাগটা হচ্ছে 24 এ আছে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে আমাদের প্লটটা তো ছিল এরকম হরাইজন্টাল, বাট এটা তো ভার্টিক্যাল।
তো ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল কিভাবে করব, সেটা করার জন্য আমাকে জাস্ট ট্রান্সপোজ করতে হবে। তো ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করি, তখন চার্ট এডিটরটা উইন্ডোটা আসবে। সেখান থেকে এই যে এই বাটনটা ট্রান্সপোজ চার্ট কোঅর্ডিনেট সিস্টেম, এখানে ক্লিক করলে এটা এরকম ভার্টিক্যাল সরি হরাইজন্টাল হয়ে যাবে। আর এখান থেকে চাইলে অনেক কিছু চেঞ্জ করা যায়। তো একটু আগে তো দেখাইছিলাম যে এখানে লেভেলে ক্লিক করে প্রপার্টিস উইন্ডো ওপেন করার পর সেখান থেকে চাইলে আমার কালার, তারপর হচ্ছে চার্টের সাইজ, দেন নাম্বার ফরম্যাট, এটা ঝামেলা হয়েছিল একটু আগে, দেন ভেরিয়েবলস, লেভেলস এন্ড টিক্স, এই সব কিছু চেঞ্জ করা যাবে। আর একটা বিষয় হচ্ছে এই যে স্কেল ভেরিয়েবলটাতে আসলে সরি স্কেল ট্যাবটাতে আসলে দেখবেন যেখানে মিনিমাম কত সেটা হচ্ছে ডিফল্ট ভাবে 0 দেওয়া আছে, ম্যাক্সিমাম ডিফল্ট ভাবে 50, আর এই যে মেজর ইনক্রিমেন্ট, এটা মানে হচ্ছে যে এই 0 থেকে পরেরটার ডিস্টেন্স কত হবে, এই একটা পয়েন্টের মাঝে ডিস্টেন্স কত হবে সেটা। তো সেটা যদি আমি চেঞ্জ করতে চাই তো টিক মার্কটা তুলে দিচ্ছি, আর এখানে 10-এর জায়গায় মনে করি আমি 8 চাই, সো আমি 8 লিখে দিচ্ছি। 8 লিখে অ্যাপ্লাই করলে দেখবেন যে এই যে এই ভ্যালুগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ টিক মার্কগুলো চেঞ্জ হয়েছে। এবং আমি ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। এটা হচ্ছে আমার নতুন প্লট, এবং এটাকে চাইলে আমি ছোট করতে পারবো। তো আমি এরকম শুরু করে ফেললাম। তো বক্স প্লটটা ক্লিয়ার সবার মধ্যে? আজকের জি। মতো এই পর্যন্তই, আজকে দেখাবো না। পরের গুলো হচ্ছে সামনের দিন কন্টিনিউ করব, যেগুলো বাদ বাদ রয়ে গেছে সেগুলো সামনের দিন কন্টিনিউ করব। আর এই প্রজেক্টটা সবাই দিয়ে দিন সময়ের মধ্যে। সম্ভবত কত তারিখ পর্যন্ত টাইম দিয়েছিলাম খেয়াল নাই, বাট ওই সময়ের মধ্যে দিয়ে দিবেন। 16 তারিখ পর্যন্ত ডেট ছিল ভাইয়া। আচ্ছা 16 তারিখ ক্লাসের আগে আমাকে দিয়ে দিন, আমি দেখে যাতে সবারটা সময় মতো রিপোর্ট করতে পারি। আজকের মতো এই পর্যন্তই থাক তাহলে। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জানাবেন, গ্রুপের সাথে সাথে জানাবেন, আমি অনলাইন থাকলে রিপ্লাই দিয়ে দিব।